ভিডিওটা করার জাস্ট কিছুক্ষণ আগে একটা কমেন্ট পেলাম, সত্যি খুব দুঃখজনক খবর। সেটা হচ্ছে বাংলাদেশে কোনো স্কুলে বাচ্চাদের স্কুলের উপর আবার বিমান ভেঙে পড়েছে, আর তার জন্য প্রচুর প্রচুর বাচ্চা মানে ঝলসে গেছে আর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, আমি এখনও ইউটিউব সার্চ করে দেখিনি, ওই সব ঘটনা আমার সামনে আসেনি, তাই আমি জানি না। কিন্তু ওর কমেন্টটা পেয়ে আমি সত্যি খুব মানে দুঃখ। এই কিছুদিন আগে আমাদের ডক্টরদের মানে কলেজের উপর এরকমভাবে বিমান দুর্ঘটনা ঘটেছিল, তোমরা জানো। এবং সেক্ষেত্রে একজন ছাড়া সবাই আর নেই দুনিয়াতে। প্রচুর প্রচুর ডক্টরদেরও অনেক ক্ষতি হয়েছে, অনেকে আর নেই। তো এরকম একটা দুর্বিষহ, দুঃখদায়ক, বেদনাদায়ক ঘটনা ঘটেছিল আমাদের ভারতবর্ষে। এখন প্রতিবেশী রাষ্ট্রের বাংলাদেশের এরকম একটা দুঃখজনক ঘটনা, সত্যি কিছু বলার নেই। খুবই খারাপ লাগছে, আর এখানে সব শিশুরা আরও খারাপ লাগছে। তো যাই হোক, এই কমেন্টটা পড়ে একটু মনটা আপসেট হয়ে গেল, কিন্তু ভিডিও তো আমাদের করতেই হবে, আর সেই ভিডিও করতে চলে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন যে ভিডিওটা করব অবশ্যই আমাদের বোতলকে নিয়েই করব, কারণ বোতল অলরেডি কালকের কন্টেন্টটা হিন্টস দিয়ে গেছিল। মানে কালকের যে ভিডিওটা বোতল করেছিল ওর আর ওর বোনের যে খুনসুটি ভিডিওটা, সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমি করেওছি, কিন্তু তার মধ্যে ও একটা অশান্তির গল্প ইনক্লুড করে দিয়েছিল। তো সেইটা আমরা জানতাম যে একটা নতুন কিছু এপিসোড চলে আসবে। এবার তোমরা বলতেই পারো এটা গল্প নয়, এটা সত্যি। হ্যাঁ, গল্প হলেও সত্যি হতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা ইউটিউবের প্ল্যাটফর্মে যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমরা জানি না। তো আজকের যখন ও ভিডিও করেছে তখন ওখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অলরেডি আবার সংসারের অশান্তি টু বি কন্টিনিউ। মানে আমরা যেটা দেখেছিলাম যে 24 দিন একা একা থাকার পর আমাদের বোতল রানী আমাদের ভোদাইবাবুর বাড়ি গিয়েছিল, এবং সেখানে গিয়ে তাদের মধ্যে মানে একদিন আগেই গিয়েছিল, এবং রাত্রিবেলা ফুলশয্যা হওয়ার পরের দিন বাসি বিয়ে হয়েছে। মানে আগে ফুলশয্যা হয়েছে, তারপর বাসি বিয়ে, সিঁদুর দান হয়েছে, এবং সেখানে মোটামুটি মিলন হবে কতদিনে হয়ে মোটামুটি মিলন হয়ে গেছিল। সেখানে চুমাচাটি, প্রণাম, এটা সেটা অনেক কিছু দেখেছিলাম, শাখা পরানো, পলা পরানো, তো মোটামুটি সিঁদুর দান অনেক কিছুই হয়েছিল। তো আর এটাও দেখেছিলাম বোতল বলেছিল আর করবা আর করবা আর করবা, মানে এরকম যেন আর না হয়। তো মোটামুটি মিলন পর্ব হয়ে গিয়েছিল, এবং হ্যাপি এন্ডিংয়ের পর আমরা যেটা ডিসিশন দেখেছিলাম বোতলের, যে বোতল আর ভোদাবাবু দুজনে মিলে আমাদের ওই ফ্ল্যাটে এসে জীবন যাপন করবে, এবং ভোদাবাবু এদিকে ফ্ল্যাট এদিকে বাড়ি দুদিকটাই সামলাবে, এবং সেই রকমভাবেই মোটামুটি চলতে থাকবে। সেইভাবেই আর কি ভিডিও কন্টিনিউ হবে। তো মোটামুটি এবারে তার মানে 24 দিন ভিডিও হওয়ার পর আমরা একটা হ্যাপি এন্ডিং, মানে হ্যাপি এন্ডিং না, হ্যাপি বিগিনিং দেখেছিলাম, এবং সেখানে নতুন করে আবার ওদের সংসারটা যেন মনে হলো নতুন করে হয়েছে। এবং আমরা এটাও দেখেছি যে আমাদের বোতল রানী সেই লেভেলে সিঁদুর মাখামাখি করে সিঁদুর ফিঁদুর পড়ছে। মানে কদিন সিঁদুর তুলে ফুলে ফেলেছিল, কারণ আমাদের ভোদাবাবু বলেছিল যে সিঁদুর পড়বে না, তাই পতিব্রতা নারী সিঁদুর পড়তো না। আবার ভোদাবাবু যখন সিঁদুর দান করলো, মানে দাদা দেয় একবার, বৌদি পড়ে বারবার, তো সেই রকমভাবে বৌদি একেবারে মাখামাখি ল্যাপটা লেপটি করে সিঁদুর পরে একেবারে দুর্দান্ত নতুন বইয়ের মতো রিয়্যাক্ট করছিল, এবং বেশ সুন্দর জীবনযাপন হচ্ছিল। এর মধ্যে আমরা একটা জিনিস দেখেছি যে বুধবার যেদিনকে ভোদাবাবুর আর কি ওই বাড়িতে ছিল, এবং সন্ধ্যে 6:30টার সময় এসেছিল, যার জন্যে কচুর শাকের স্বাদ, ঠিক আছে, কীরকম হয়েছে সেটা বোতল নিজে না বলে
বোতাবাবুকে দিয়ে বলানোর জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। সেই জন্য বোতল একটু রাগও হয়েছিল যে এত সময়, একদিন এতটা স্পেস পাওয়া যায়, সেখানে এতটা সময়। সেখানে জানা গেল যে বোতল মানে এখান থেকে ভেবেছিল যে দুপুরবেলায় চলে আসবে, কিন্তু আসতে পারেনি। কেন না, ওদের বাড়িতে একটা নতুন গ্যাস ওভেন আসবে, মানে মা বাবার বাড়িতে, এবং সেই ওভেনটা যেহেতু অনলাইনে অর্ডার করা ছিল সেহেতু উনি ওখানে ছিল। তো আলটিমেটলি সেটা আসেনি, কিন্তু প্রচুর দেরি হয়ে গেছে এবং ওখানেই খেয়ে নিয়েছে, আমাদের বোধাও ওখানেই খেয়ে নিয়েছে এবং সঙ্গে বাথরুমও পরিষ্কার করেছে। ঠিক আছে, তো এইবার এত কিছু কাজ করার পর সন্ধেবেলা আসতে আমাদের বোতল রানী ভীষণই অফেন্ডেড হয়েছিল, তোমরা জানো। তারপরে যা হয়েছে হয়েছে। এইবার সেই দিনকে কিন্তু তোমরা এটাও দেখেছো যে বোতল রানীর জন্য আমাদের ভোদাবাবু কিন্তু চার রকমের তরকারি শাশুড়ি মার থেকে নিয়ে এসেছিল, মানে আমাদের বোতলের শাশুড়ি মা ভোদাবাবুর মায়ের থেকে নিয়ে এসেছিল। তার মধ্যে ছিল একটা ডাটা দিয়ে ডাল, একটা ছিল লোটের ঝুড়ি, একটা ছিল তোমাদের হচ্ছে খারকোল পাতা বাটা, আর একটা ছিল ইলিশ মাছ দিয়ে লতির তরকারি আর কি। এই কটা আইটেম নিয়ে এসেছিল এবং সেই নিয়ে মোটামুটি শাশুড়ি মা এবং তারপরের দিন মায়ের পায়েস আর হচ্ছে চিংড়ির মালাইকারি, এইগুলো সব নিয়ে, কোনটা আগে কোনটা পরে আমি ভুলে গেছি, তো সবটা মিলে মোটামুটি শাশুড়ি আর মায়ের কি কাণ্ড এই নিয়ে কিন্তু মোটামুটি থাম্বনেল দিয়ে বিশাল কিছু হচ্ছিল। এবং সেই পর আবার যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা এই ব্যাপারটা নিয়ে আলোচনায় বসেছিল তাদেরকে দু একজনকে স্পেসিফিক্যালি উত্তর দিয়ে বোতল এটা বুঝিয়ে দিয়েছিল যে তার শাশুড়ি মা তার প্রতি প্রচণ্ড বেশি ভালোবাসা উপচে পড়ছে এবং সেটা এক ছেলের বউ বলেই। আর সেক্ষেত্রে শাশুড়ি মার অমৃত স্বাদ রান্না সেটাই সে এনজয় করে, বাট বিনিময় শাশুড়িকে কেন দেয় না, কারণ অত ভালো রান্না করতে পারে না। মোটামুটি এটা দেখাচ্ছিল যে শ্বশুরবাড়ির সব লোকজন 12 বছর পর ওকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং শ্বশুরবাড়ির লোকজন ওকে খাবার দাবার এটা সেটা দিচ্ছে, মানে যেটা বৌমার জন্য মানে যত্ন আত্তি করছে, হ্যানা ত্যানা, এগুলো ফিল করিয়েছিল। এবং অনেকেই বলেছিল যে অ্যাকচুয়ালি তুই ভোদাবাবুকে বাসি বুসি খাওয়া, সেইভাবে তরকারি ফরকারি রান্না করিস না বলে তার মা জানে যে আমার ছেলের খাওয়া হবে না এবং ছেলে পরের দিন নিয়ে যেতে পারে, যাতে এই জন্য বেশি বেশি করে তরকারি পত্র রান্না করে দেয়। এবং সেই জায়গায় যদি তুই পাশে থাকিস তাহলে তোকে কি বাদ দেবে, সেই জন্য তোকে ফাউ হিসেবে ধরে নেয়। মানে ধরো আমি কারোর জন্য তরকারি পাঠাচ্ছি ভালোবেসে, মানে আমার ছেলেকে, তো ছেলের পাশে বৌমা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি বৌমাটাকে দেবো না, সেই জন্য ফাউ বৌমাকে দেওয়া। এখানে বৌমার প্রতি ভালোবাসা নয়, এটা অ্যাকচুয়ালি ছেলের প্রতি কনসার্ন, ছেলের প্রতি ভালোবাসা, এটা আমি মানি। ঠিক আছে, এই যে আমি অনেককেই দেখেছি যারা ছেলের বউকে না অনেক যত্ন করে, ঠিক আছে, অনেক যত্ন করে, জলে গ্লাস আগিয়ে দেয়, কি খাবে কি করবে না করবে, ঠিক আছে। তো আমি প্রথম ভাবতাম যে সত্যিই হয়তো ভিতর থেকে ব্যাপারটা করছে, পরে তাদের সঙ্গে আলোচনা করে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি তার ছেলেকে খুশি রাখার জন্য হচ্ছে বৌমাকে এত যত্ন করে, কারণ ছেলে তাতে খুশি হয়, বৌমাকে যত্ন করলে, বৌমাকে বেশি টেক কেয়ার করলে ছেলে খুশি হয়। আর ছেলের খুশিটা তো স্বাভাবিক, সব বাবা মাই চায় যে আমার ছেলে খুশি হোক, সে যে কোনো কারণেই হোক, তো সেই জন্যে। তো এটাতে আমি খারাপ কিছু দেখি না, এবং আমি মনে করি যে এটুকুনি করা উচিত। ঠিক আছে, যদি ছেলের বউকে যত্ন করলে আমার ছেলে ভালো থাকবে, ভালো করে বোঝো পয়েন্টটা, যদি বৌমাকে যত্ন করলে আমার ছেলে ভালো থাকে তাহলে আমি একটুকুনি বৌমাকে যত্ন করতেই পারি। কারণ আলটিমেটলি আমাদের মতো মায়েদের যখন ছেলের বউ হয়ে যায় তখন আমাদের ইন্টেনশনটা কি থাকে, আমাদের ইন্টেনশনটা থাকে যে আমার ছেলে যে বিয়ে করেছে, বিয়ের পর যেন সুখে শান্তিতে থাকে। আমি যে তাকে এভাবে মানুষ করেছি ভালোভাবে, আমি যেরকম আমার ক্যাপাবিলিটি অনুযায়ী, তো সেক্ষেত্রে আমি তাকে সুখ শান্তিতে রেখেছি, এটা আমি ফিল করি, মানে যারা করে আর কি। তো সেই জায়গায় সেটি আমি বিয়ের পর দেখি আমার ছেলে ভালো আছে, আমার ছেলে মেজাজ ভালো আছে, মেন্টালিটি ভালো আছে, শারীরিকভাবে ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে, মানে ফিট অ্যান্ড ফাইন, এবং লাইফস্টাইলটাও ভালো আছে, তাহলে আমি বা আমাদের মতো মায়েরা খুশি হব। তাহলে সেক্ষেত্রে যদি আমার এমন কন্ট্রিবিউশন থাকে যে আমি আমার ছেলেকে দিচ্ছি, সঙ্গে আমার বৌমাকেও দিয়ে দিচ্ছি বা বৌমাকে একটু যত্নই করছি, তাহলে ক্ষতি কী আছে? তো আমরা যারা মায়েরা ছেলেদের বিয়ে দিই তারা সন্তানের মুখ চেয়ে, মানে আমার
মানে বৌমাকে যত্ন করলে আমার ছেলে ভালো থাকবে, তার জন্যই করা হয়। এই নয় যে বৌমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, এবার থাকতে থাকতে তো সবাই ভালোবেসে ফেলেই। যেমন ধরো জামাইকে যত্ন করা হয়, এই যে জামাই ষষ্ঠীর কনসেপ্টটা, জামাইকে কেন যত্ন করা হয়? জামাইকে যত্ন করা হয় এই জন্য যে আমার মেয়েকে জামাই ভালো রাখছে, ভালো রাখবে, তার জন্য যত্ন করা হয়। আর সেই জন্যই কিন্তু জামাই ষষ্ঠীর প্রথাটা এসেছিল যে তুমি 365 দিন আমার মেয়েকে এইভাবে ভালো মন্দের মধ্যে দিয়ে রেখেছো, তাহলে তোমার এটা প্রাপ্য। তাই তোমাকে একটা দিন রিচুয়াল হিসেবে নেওয়া হয় যে যেদিনকে তোমাকে আমরা সেই লেভেলের যত্ন করব, তাই জন্যই না জামাই ষষ্ঠী। আর এখন তোমরা জানো জামাই ষষ্ঠীর সঙ্গে সঙ্গে কিন্তু বৌমা ষষ্ঠীটা খুব প্রচলিত হয়েছে। তার মানে 365 দিন তুমি আমার ছেলেকে ভালো রাখছো, তাহলে তোমাকে তো একদিন আমরা এইভাবে হিউজ গ্র্যান্ড সেলিব্রেশন দিয়ে যত্ন করতেই পারি। এই জন্য বৌমা ষষ্ঠী কনসেপ্টটা এসছে। তো এই জন্য আমি বলছি যেসব ক্রিয়েটার বলছে যে তুই তোকে ফাউ দিয়েছে, তো যদি দেয় ফাউ তাহলে ঠিকই আছে, কারণ আলটিমেটলি আমার ছেলের জন্য দিয়েছি। তো ছেলের পাশে যে আছে, ছেলে তো এমনিও দেবে অমনিও দেবে, এইটুকুনি দিলেও দেবে ওইটুকুনি দিলেও দেবে। তাহলে ছেলেকে যখন পাঠাচ্ছি সেখানে তার সঙ্গে আরও একজন আছে, তাকে পাঠাবো না? এটা স্বাভাবিক। তো ভালোবেসে না হোক, খারাপ বেশে হলেও পাঠাবে। তো সেই জিনিসটাই হয়তো পাঠিয়েছে। কিন্তু এখানে আমাদের বোতল এইটা শো করছে যে তার শাশুড়ি তার প্রতি খুব ফিলিংস আছে, সেই জন্য বৌমার জন্য পাঠিয়েছে। এটা কথাটা সত্যি নয়। এইবার কেন সত্যি নয় তার কারণ, বারবার বোতল এটা বলেছে যে আমার শ্বশুরবাড়ি আমার ভিডিও করা পছন্দ নয়, আমার শ্বশুরবাড়ি সবসময় রেস্ট্রিকশন করেছে, আমার শ্বশুরবাড়ি আমাকে সবসময় পিছনে টেনেছে, আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমি যেটা করতে চেয়েছি করতে দেয়নি। এবং এটাও বলেছে যে আমি পাশে আর কি বাড়িটা মানে নতুন করে ঠিকঠাক করব, রিনোভেট করব, সেগুলো করতে দিচ্ছিল না, হ্যানা ত্যানা। তারপরে অনেক পরে আন্ডারস্ট্যান্ডিং করে তারপরে কিন্তু ও বাড়িতে বাথরুম আর রান্নাঘর ঠিক করেছে। তারপরে ওই জায়গা জমির ব্যাপারটাও ছিল, সেখানে পাশে বাড়ি এইসবও করতে দিচ্ছে না। তো এরকম অনেক কিছুই বলেছে। তো যার জন্য এই শ্বশুরবাড়ির কথা ও কোনোভাবেই বলেনি যে আমার শ্বশুরবাড়ির লোক আমার পাশে সাপোর্টিভ রোল প্লে করেছে, বা আমার শ্বশুরবাড়ির লোক আমাকে ভালোবেসে এই করেছে বা ওই করেছে। তা তুমি যদি সবসময় বলে আসো যে তোমার শ্বশুরবাড়ির লোক সাপোর্টিভ নয়, তোমার শ্বশুরবাড়ির লোক তোমার শ্বশুরবাড়ির লোক এই করেছে, তাহলে হঠাৎ করে যদি তুমি আবার দেখাও যে তোমার শ্বশুরবাড়ির লোক সবাই তোমাকে ভালোবাসছে, তাহলে একদিনে তো আর মিরাকল হয়ে যেতে পারে না। 12 বছর ধরে তুমি তাদের সঙ্গে রয়েছো এবং তাদের সেই ফিলিংস নেই এবং তোমার প্রতি সেই জিনিসগুলো নেই, এটা তুমি বলেছো, তাই না? জেনেছি, নাহলে আমরা কি করে জানবো? আর তারপরে তুমি হঠাৎ করে চললে বলো যে তুমি চলে এসেছো আর তারপরে এত ভালোবাসাবাসি, বা তুমি ওখানে থাকতেও নিচে খাবার দিয়ে যেত, সেটাতে এত ভালোবাসাবাসি, সেটা একটু কিরকম লাগে না? হ্যাঁ, আমরা জানি প্রথম থেকেই ওই বাড়িতে থাকাকালীনও ওই উপর থেকে সব খাবার আসতো, অবশ্যই ছেলেকে ভালোবেসে। একটা হাসির কথা বলি, ঠিক আছে? সেটা হচ্ছে আমার ছেলে আমাকে বারবার বলে এই কথাটা যে না আমি খুব চিন্তায় আছি। আমরা কীরকম চিন্তায় আছি যে এই যে আমার মা যে ধরনের রেসিপি তৈরি করে আমাকে খাওয়ায়, সেই ধরনের রেসিপি তো বাড়িতে তৈরি করা হবে না। মানে কেন না, কার এত সময় আছে যে এরকমভাবে করবে? মানে ও ধরেই রেখে দিয়েছে মোটামুটি যে ওর ওয়াইফ যে হবে সে এইভাবে রান্না করতে পারবে না, এটা ধরে রেখেছে, খুব ভালো করেছে, ধরে রেখেছে। এবং বলছে তাহলে কি করতে হবে, এইসব খেতে গেলে আমাকে কোথায় যেতে হবে? বাঙালি রেস্টুরেন্টে। সেটা তো পসিবল নয়, সব সময় কি পসিবল না? তাহলে কি করব ভাবছি যে যখনই আমি আমার মানে কাজ থেকে ফিরে এসে আগে মায়ের সঙ্গে দেখা করব, খাবো দাবো, তারপরে বাড়ি যাব, ঠিক আছে? মানে আমি দেখো আমি আমার ফ্যামিলিতে এটা বলে রেখেছি, মানে আমার ছেলেকে, যে দেখো আলাদা থাকলে সম্পর্ক ভালো থাকে, ঠিক আছে? তাই তুমি তোমার কেরিয়ার হয়ে গেলে, তোমার বিয়ে দেওয়া হয়ে গেলে তুমি তোমার মতো করে থাকবে, এটা তো তোমার বাড়ি অবশ্যই রয়েছে, তুমি তোমার মতো করে থাকবে, তাহলে তুমিও ভালো থাকবে আমিও ভালো থাকবো, এটা বলেছি। তো সেই জায়গা থেকে ওর মনের মধ্যে ওটা গেঁথে গেছে, তো ও এই কথাটা বলছে, ঠিক আছে? তার মানে বুঝতে পেরেছো? তার মানে ওর কাছে কনসেপ্টটা ক্লিয়ার। এবং আমি তখন বললাম যে ও আচ্ছা, তার মানে মায়ের সঙ্গে রোজ দেখা করতে তুই আসতে চাস না, মায়ের হাতে খাওয়ার জন্য, ঠিক আছে? তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমিও ফাউ তোর সঙ্গে দেখাটা হয়ে যাবে, তাহলে রেগুলার বেসিস তুই অজুহাত দিতে পারবি না যে মা যেতে পারছি না, হ্যান না, কাজের প্রেশার, হ্যান ত্যান। তো তাই বলছি যে সন্তানের জন্য মা বাবা এইভাবেই করে।
তো উপরে ভালো মন্দ যদি বাবা মা খান, ভালো করে বোঝো, মানে ভালো মন্দ মানে ওদের কাছে মনে হচ্ছে, আর সেগুলো যদি তাদের বাবু মানে আমাদের বোধা বাবু তিনি যদি ভালো খান, তাহলে মায়ের মন কুটকুট কুটকুট করবে যে ঠিক আছে একটুখানি বাবুর জন্য বাড়িতে তুলে রাখি, নিচে পাঠাই। ঠিক সেই জন্যই কিন্তু উপর থেকে নিচে খাবারগুলো আসতো। এটাকে বৌমাকে ভালোবেসে না, ছেলেকে ভালোবেসেই। তা সেখানে দুজন আছে, বৌমা আর ছেলে। তা এটা কি বলা যায় নাকি যে আমার ছেলের জন্যই শুধু পাঠাচ্ছি, তোমাকে দিচ্ছি না? তা নয়, ঠিক আছে। আর বাবা মা কিন্তু ওই সন্তানকে ভালোবেসে অনেক কিছু স্যাক্রিফাইস করে। তো ওর সঙ্গে না পটলেও ওর হাজব্যান্ডের জন্য ওরা দিত, কারণ একমাত্র সন্তান তাদের বুলু সন্তান, তাই জন্য। আর সেটাই ও দেখাতো, তখনও দেখাতো, এখনও দেখাতো। আর ও তো নিজে স্বীকার করেছে যে ফ্যামিলির মানে ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে ওর সেরকমভাবে হেলদি বন্ডিং নেই, এবং ও বলেছে বিয়ের 8 মাস পর থেকেই ঝামেলা অশান্তি শুরু হয়েছে, এবং তারপরে ও নিচে নেমে এসেছে, এটাও বলেছে। তাহলে তো আমরা বুঝতে পারছি যে এক ছেলের বউ হয়েও ওর সাথে ওর শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনের খুব একটা ভালো সম্পর্ক নেই, আর তার জন্যই না আমরা এত কথা বলতে পারছি, তাই না? ও না বলে রাখলে আমরা কোত্থেকে জানবো? আমরা তো ওদের বাড়ি থেকে খোঁজ খবর নিয়ে আসিনি। আচ্ছা, তো যাই হোক, এইবার ও আবার নতুন করে কি বললো তোমরা ভালো করে বোঝো। বাবা ফোন করেছিল, মানে ভিডিও পজ করে একটা ফোন এলো, বললো বাবা ফোন করেছিল, বাবার সঙ্গে আমার যাওয়ার এক জায়গায় দরকার আছে, এবং ও বলল গডনগরে যাবে, এবং 2টো জিনিস করতে হবে, এবং লয়ার ব্যাপার রয়েছে, 2টো জিনিস করতে হবে, এবং লয়ারের সঙ্গে দেখা করতে হবে। তাহলে তোমরা মোটামুটি পরিষ্কার তোমাদের কাছে যে এর পরের এপিসোডটা কি আসতে চলেছে। অবশ্যই ডিভোর্স আসতে চলেছে এরপর কাহিনী, কারণ ও বলেছে 5 মাস ধরে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু দেখলাম না, আলটিমেটলি নিজের জন্য করতে হবে। হ্যাঁ, আমি খারাপ, এক্সট্রিম লেভেলে খারাপ, ভালো নই, ঠিক আছে, শুধু কিন্তু আমি এখন আমার জন্য বাঁচতে চাই। অনেক ভেবেছি যে এ কী ভাববে, সে কী ভাববে, ও কী বলবে, সে কী বলবে, বাট না, নিজের জন্য বাঁচবো। যাই হোক, আমি একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে যে নিজেকে খুশি রাখতে পারে না সে কাউকে খুশি রাখতে পারে না, এটা আমার ধারণা। তাই নিজেকে খুশি রাখার জন্য যেটুকুনি করণীয় অবশ্যই করা উচিত, ঠিক আছে। আর যদি দেখি যে রোজ যা করছি তাতে আমি আলটিমেটলি খুশি থাকছি না, যে কোনো কারণেই হোক আমি খুশি থাকছি না, তাহলে দিনের শেষে আমি একটা আনস্যাটিসফাইড জোন বা ফ্রাস্ট্রেশন জোনে থাকবো, এবং তাতে আমি কারোর কোনো ভালোই দেখতে পারবো না, আমার নিজের ভালোও দেখতে পারবো না, কারোরটাই আমার সহ্য হবে না। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমি যদি নিজে সুস্থ না থাকি মানসিকভাবে, তাহলে আমি কি করে সুস্থ স্বাভাবিক জিনিস করতে পারবো না তো। আর সেক্ষেত্রে আমি না তো কাউকে সুস্থভাবে ভালোবাসতে পারবো, না তো কোনোভাবে সুস্থভাবে কথা বলতে পারবো, কিছুই সুস্থভাবে করতে পারবো না। তাই নিজেকে খুশি রাখা অতিরিক্ত প্রয়োজন, এটা আমি মনে করি। আর নিজেকে ভালো রাখার জন্য যদি কোনো ডিসিশন নিতে হয়, ইটস ওকে, কিন্তু সেটা কতটা রিয়েল নাকি কতটা গল্প সেটাই আমাদেরকে বুঝতে হবে। কারণ ও 24 দিন একা থাকার পরে দেখিয়েছিল, এখন আবার এসে বলছে 5 মাস ধরে সহ্য করেছি, কিন্তু হচ্ছে না, তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, ঠিক আছে। আবার নতুন করে কি শুরু করতে হবে? নতুন করে ডিভোর্সের এন্ট্রি করতে হবে। মানে এ নিজেই জানে না কখন কি করছে। এই দেখালো যে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, বিয়ে থা হয়েছে, আবার নতুন করে মানে শাঁখা সিঁদুর পরে আবার নিজেরা ভালো ছিল, হ্যাপি ম্যারেড লাইফ লিড করছে, আবার বলছে সহ্য হচ্ছে না, মানে একটু অশান্তি হলেই বলছে আর সহ্য হচ্ছে না, আবার নতুন করে ডিভোর্স। এবং শুধু তাই নয়, এইটুকুনি অশান্তি এইটুকুনি জায়গায় নেই, সেই জায়গা থেকে মোটামুটি বাবাকে ডাকা হলো, গডনগরে যাওয়া হবে, মানে বাবাকে ডাকছে গডনগরে যাবে, আইন মানে লয়ারের সঙ্গে কথা বলা হবে। তাহলে এটাতে তো তোমরা বুঝতেই পারছো যে নতুন কিছু। আর এটাও বলেছে যা হচ্ছে সেটা তোমাদের কাছে ইনিশিয়ালি ভালো লাগবে না। তার মানে কি? তার মানে আমরা বিচ্ছেদ দেখতে চলেছি। তো ইনিশিয়ালি কারোর বিচ্ছেদ, কারোর সংসার ভাঙা আমাদের কি ভালো লাগে? লাগে না, সে যেই হোক। তাহলে সেই জায়গায় ইনিশিয়ালি তোমাদের কারোর ভালো লাগবে না বলছে। তার মানে হচ্ছে বিচ্ছেদের দামামা বেজে গেছে, এবং ইনিশিয়ালি ওর যারা ভিউয়ার্স, সাপোর্টিভ ভিউয়ার্স, তাদের তো ভালো লাগবে না, কারণ তারা তো চেয়েছিল যাই করেই হোক এই আমাদের বোধাবাবু এবং বোতল দিদি এরা যেন একসাথে থাকে এবং তাদের হ্যাপি ম্যারেড লাইফ লিড হোক। তো সেটা তার দেখতে পাবে না, তাই জন্যই কথাটা বলেছে। এবং বলেছে যে আমি আবার তোমাদের সামনে আসবো, শুধু জাস্ট ওয়েট, কারণ আমাকে তোমাদের সামনে আসতেই হবে, কিন্তু এইবার
পুরো ব্যাপারটা ক্লোজ করে তারপরেই আসবো, এরকম নয় কিছু না করে শুধু বলবো বলবো বলবো, 1 মাস পর গিয়ে সেটা হবে, যেমন আগের বারে হয়েছিল সেরকম হবে না। এবারে একটা ইনস্ট্যান্ট হয়ে তারপরে তোমাদের কাছে বলতে আসবো। যাই হোক, ইনস্ট্যান্ট হয়ে মানে দেখো, আমি যতদূর জানি ডিভোর্স ফাইল করলেও 6 মাস লাগে, তারপরে আবার বলে একসাথে থাকতে, সেটা যদি না হয় তারপরে একটা ডিভোর্স হতে হতে 1 বছর লাগে অন্তত, মানে মিনিমাম এখন 1 বছর লাগে। আর এখন তো দেখতে পাচ্ছি টিনু সুন্দরী আর খোকার ডিভোর্স ঝুলছে পেন্ডিং, তো একটা ডিভোর্স ফাইল করলেই কিন্তু সঙ্গে সঙ্গে ডিভোর্স হয় না, 1 বছর লাগে। তো সেক্ষেত্রে 1 বছর ধরে কেউ ভিডিও দেবে না? নাকি তোমাদেরকে এইটা বলতে চাইলো যে পুরো আমি প্রসেসিংটা করার পরে এসে তোমাদেরকে জানাবো? ঠিক আছে, যাই হোক, আমি আবারও বলছি, আমরা কারোর সংসার ভাঙা দেখতে চাই না, কারোর সংসার ভেঙে যাক মানতে পারি না। তো আমরা সবসময় বলবো যে অবশ্যই আবার নতুন করে শুরু করা হোক, ভেবেচিন্তে শুরু করা হোক, ডিভোর্স ফিভোর্স এইসব বাদ দিয়ে। কিন্তু আবার যেখানে নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাদেরই, মানে যেই করুক, তাহলে সেক্ষেত্রে আবার তার নিজেকে ভালো রাখার জন্য আবার তাকে নিজের মতো করে ভাবতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে হবে না। তবে এটা আমি বলতে পারবো যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কিন্তু ওর খুব কম। প্রথম কথা হচ্ছে, দেখো একটা কথা বলেছে যে আমি মায়ের পেট থেকেই গরিবীপনা দেখে এসেছি, মায়ের পেট থেকেই গরিবীপনা দেখে এসেছি, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে মানে অভাব অনটন দেখে এসেছে। তো আমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি, এই ইনসাল্টটা কিন্তু আমাদের করেনি, এই ইনসাল্টটা ভোদাবাবুকে করেছে, কারণ ভোদাবাবুদের অবস্থা যথেষ্ট ভালো ছিল, যেটা ওই বলেছে। ঠিক আছে, এইবার তাই আমি অভাব দেখে এসেছি, তো আমি অভাবের সঙ্গে লড়তে লড়তে আর কি অভাবটাকে আর অ্যাপ্রিসিয়েট করবো না। তাহলে এটা বুঝতে পারছো তো যে ও পরিষ্কার বলেছিল ভোদাবাবুর টাকায় জল গরম হয় না, এবং ভোদাবাবুর টাকায় সংসার ধর্ম হতে পারে, কি মানে ওই রোজকার জিনিসটা, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছু হবে না। আর ওর দরকার এক্সট্রাঅর্ডিনারি কিছু, আর সেটা নিয়েই কিন্তু সমস্যা, মানে ওর এই ভিডিও করাটা নিয়েই সমস্যা। আমি যতদূর মনে হচ্ছে এই ভিডিও করাটা নিয়ে সমস্যা হচ্ছে বলেই ও বেরিয়ে এসেছিল। আবার এই ভিডিও করাটা নিয়েই সমস্যা, মানে ও ভেবেছিল হয়তো এইবার ও গড়নগরে ফিরে যাবে, কিন্তু সেখানে গেলে সেই একই সমস্যা হবে, এবং সেটা শুধু হাজব্যান্ডের নয়, আরও ফ্যামিলির লোকজনের সবারই মানে অসুবিধা, এবং তাদের অসুবিধার কথা হয়তো জানিয়েছে যে তুমি আর ভিডিও করো না, তাই ও এই কথাটা বলেছে যে যা মানে অভাব অনটন দেখেছি, আর মানে উচ্চাকাঙ্ক্ষার কথাটা বলতে চেয়েছে। তো দেখো, ওকে দেখে বিয়ে দিয়েছিল ওই ফ্যামিলিতে, দেখে দিয়ে ও তো আর নিজের থেকে যায়নি, এবং সেখানে ওর হাজব্যান্ড কি করে সেটা দেখেই বিয়ে দিয়েছিল, এবং ওর শ্বশুর শাশুড়ি কি করেন সেটা দেখে বিয়ে দিয়েছিল, এবং সেখানে যে খাওয়া পড়ার অভাব হবে না সেটা দেখেই বিয়ে দিয়েছিল, কিন্তু বিশাল কিছু করতে পারবে না। এবার দেখো, আমরা যেরকম, আমরা তো সেই স্ট্যান্ডার্ড, লিভিং স্ট্যান্ডার্ডেই বিয়ে দেবো এরকমই ভাববো। তো ও যে মানে ফ্যামিলি থেকে বিলং করে সেরকম থেকে একটু বেটার ফ্যামিলির দেখেই ওকে বিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার সেই টাকাতে বিশাল কিছু আতিশয্য হবে না। এবার ও ওটাকে অ্যাডজাস্ট করতে পারছে না, ওর উচ্চাকাঙ্ক্ষা যে না আমি লাইফে এটা করবো, ওটা করবো, সেটা করবো, হ্যানা করবো, হ্যানা করবো, এবং সেই ক্ষেত্রে ওর বর যখন পারছে না, ও নিজে সেখানে ইনকাম করে সেই জায়গাগুলো অ্যাচিভ করবে ভেবেছে, মানে ভিডিও করে আর কি। সেইখানেই সমস্যা। ওদের বক্তব্য যে আমরা তো তোমাকে খাওয়াতে পড়াতে পারছি, মানে ওর বড় কথা, তাহলে তোমার কিসের অভাব অনটন? এবার ও যদি বলে যে না আমি বিলাসিতা চাই, রিল্যাক্স চাই, এই দামি আইফোন 16 কিনবো, এসি কিনবো, এই কিনবো, ওই কিনবো, সেগুলো ওদের ফ্যামিলির পক্ষে সম্ভব নয়। এবার যখন তোমার সম্ভব নয়, তাহলে আমি পয়সা ইনকাম করে সেই পয়সায় কিনবো, আর সেখানে ওই ভিডিও করাটা নিয়েই সমস্যা। আমার যেটা মনে হচ্ছে সেটাই হয়েছে, আর তার জন্যই মোটামুটি এখন কাটছাট হবে, এরকম একটা ভিডিও আসবে। তবে 1 বছর ধরে ডিভোর্স হতে সময় লাগে, আমরা কি 1 বছর ধরেই এই ডিভোর্সের ব্যাপারটা দেখবো, নাকি মধ্যখানে আবার ডিভোর্সে এ সই করেনি, ওর ফটো দেয়নি, এরকম করে আবার ডিভোর্সটাও পেন্ডিং দেখবো, জানি না। যাই হোক, ওর চ্যানেলে অনেকেই বলছে যে ভিউজটা আবার পড়ে গেছে বলে নতুন নাটক, নতুন ড্রামা শুরু হয়েছে। তো চলো, ড্রামাই সাহি, আমরা তো কন্টেন্ট পাচ্ছি, অসুবিধাটা কোথায়? তো ড্রামা দেখতে শুরু করো। এখন নতুন এপিসোড হচ্ছে ডিভোর্স, ঠিক আছে? তো চলো, এটুকুই ছিল ভিডিওটা। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই
কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। আর বাংলাদেশি ছোট্ট ছোট্ট শিশুদের বা যারা যারা এরকম দুর্ঘটনায় কবলে পড়েছে তাদের সবার জন্য তোমাদের দোয়া আর প্রার্থনা অবশ্যই কাম্য, সেটা করো। টাটা।